সবুজ পাহাড়ের ঢালে খাঁজ কাটা কয়েক টুকরো ভুঁই, পাশ দিয়ে ঝরঝর করে নেমে যাচ্ছে একটা ঝর্ণা। সেই জলে ভুঁইগুলোর চাষ করে লোকটা। উঁচু দিকটায় একটা কাঠ বাঁশ খড়ের টং, সেটাই তার ঘর। সকালে কাঁধে বন্দুক আর ব্যাগে ডজন খানেক ছররা গুলি নিয়ে বেরিয়েছিলুম তিতির মারতে। সঙ্গে আমার প্রিয় কুকুর জিম। নিচের উপত্যকায় ঘাসের জঙ্গলে নাকি অনেক তিতিরের ডেরা। নমস্কার শ্রোতাগণ, আপনারা শুনছেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার হতে উরুক্কু লাটিম। ঝর্ণার ধারে যেতেই লোকটার সঙ্গে দেখা। মাথায় সাধু বাবাদের মতো চূড়ো বাঁধা প্রচণ্ড সাদা চুল আর তেমনি দাড়ি, খালি গা খালি পা, পরনে এক ফালি নেতার মতো কাপড় জড়ানো, হাতে খুরপি। ঝুপসি জামুন গাছের তলায় দাঁড়িয়ে তাকে একটা সিগারেট দিলুম, নিজে একটা ধরিয়ে নিলুম। তারপর তিতিরের খবর জানতে চাইলুম। তখন সে ভাঙা ভাঙা হিন্দি বাংলা মিশিয়ে একটা অদ্ভুত গল্প শোনালো। নিচে সমতল উপত্যকায় দিব্যি চাষ করা যেত, কিন্তু এই যে সে পাহাড়ের গায়ে উঠে এসে ভুঁই করেছে কেন, সেটা আমার জানা উচিত। বিশেষ করে আমি যখন নিচের ঘাসের জঙ্গলে তিতির মারতে যাচ্ছি। বছর কয়েক আগে ওই ঘাস জমি ছিল তার চাষের ভুঁই। ফসল ফলতো অঢেল। ঝর্ণা ওখানে, নদী হয়েছে। সেই নদীর চড়ায় এক রাত্রিরে স্পষ্ট দেখল কি একটা পেল্লায় লাটিমের মতো আজগুবি জিনিস আকাশ থেকে নেমে এলো। বন বন করে সেটা ঘুরছিল। ঘুলঘুলির মতো ফোকর ছিল লাটিমটার চারিদিকে, আর সেখান দিয়ে ঠিকরে পড়ছিল রং বেরঙের আলো। কিছুক্ষণ তুলকালাম ঝড় বইছিল, অথচ আকাশ ফাঁকা, ঝলমলে তারা জ্বলছে। ঝড়টা থামলে লাটিমটার ঘুরপাক থামল, অথবা লাটিমটার ঘুরপাক থামলে ঝড়টা থামল। তখন সাহস করে লোকটা টং থেকে নেমে নদীর ধারে গেল ব্যাপারটা জানতে। সেই সময় লাটিমের ফোকর থেকে দুটো বেঁটে পেট মোটা কালো দুঠেঙে প্রাণী বেরোলো। তারপর শটান তার কাছে চলে এলো। নদীতে তখন জল ছিল না। তারা তার কাছ বরাবর এলো। তারপর যা বলল তা হচ্ছে, কে 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 কি 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 ডা 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 ডি 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 ডি। বলো কি? তা তুমি কি বললে? আমি কি বলবো? লোকটা একটু হাসলো। আমি তো ভয়ে কাঠ, মুখে কথাটি নেই। ওরা একটু দাঁড়িয়ে থেকে চলে গেল। লাটিমটার ফোকল গলিয়ে ঢুকে পড়ল। তখন আবার সেটা বনবন করে ঘুরতে লাগলো। ফোকর দিয়ে তেমনি রং বেরঙের আলো ঠিকরে পড়তে থাকলো। তারপর ফের সনসন করে দারুণ ঝড়। লাটিমটা মাটি ছাড়া হয়ে চোখের পলকে উড়ে আকাশের তারার সঙ্গে মিশে গেল। ঝড়টাও থেমে গেল। লোকটা একা এই পাহাড় জঙ্গলে থাকে। সে যে গপ্পটা বলল তা নিশ্চয়ই ইউফো বলতে যা বোঝায় তাই। এরকম একটা নিরক্ষর লোক, যে জীবনে কখনো শহরে গেছে কিনা সন্দেহ,
তার মুখে ইউফো বৃত্তান্ত শুনে আমি তো তাজ্জব। লোকটা আমাকে পই পই করে নিচের উপত্যকায় যেতে বারণ করে চলে গেল। জিম ঝর্ণার ধারে একটা পাহাড়ে বসে নিশ্চয়ই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল, এমন তার ভঙ্গি। ডাকলুম, জিম, চলে আয়। জিম যেন একটু বিরক্ত হয়েই আমার সঙ্গ ধরল। সেই লোকটা তার চাষের ভুঁইয়ে বসে লক্ষ্য করছিল আমি কি করি। না, তাকে খুশি করার জন্য নয়, কিংবা ভয় পেয়েও নয়। আমি বিজ্ঞানী চন্দ্রকান্তের কাছে ফিরে যাচ্ছিলাম। ওপাশে নিচু টিলার গায়ে তাঁর বাড়ি। সে বড় অদ্ভুত বাড়ি, যেন কিউবিক চিত্রকলা। টিলাটা ঘন সবুজ, তার গায়ে ওই বাড়িটার রং বেরঙের ত্রিভুজের জটিলতা। বাইরের লোকের পক্ষে দরজা খুঁজে পাওয়া কঠিন। তাছাড়া আরও ব্যাপার আছে। দরজা জানা থাকলেই হলো না, সেখানে দাঁড়িয়ে কিছু বলতে হবে। তা হলো হিং টিং ছট, অমনি দরজা খুলবে। সেই আলিবাবা ও 40 চোর গপ্পের চিচিং ফাঁকের মতো আর কি। বিজ্ঞানী চন্দ্রকান্ত রসিক মানুষ, সেটা কোনো কথা নয়। ওর কিছু গোপন কাজকর্মের ব্যাপার আছে। বহু বছর ধরে এই নির্জন জঙ্গুলে এলাকায়, বহু আলোকবর্ষ দূরের কোনো গ্যালাক্সিতে কোথাও সভ্য প্রাণী আছে কি না ঢুঁড়ে ঢুঁড়ে হন্যে হচ্ছেন। কাজেই তাকে এই লাটিম ইউফোর ঘটনাটি বলা দরকার। জটিল জ্যামিতিক আঁকিবুকির মতো বাড়িটার দরজার সামনে গিয়ে বললুম, হিং টিং ছট, অমনি দরজা খুলে গেল। আমরা ঢুকলে বন্ধ হয়েও গেল। বিজ্ঞানী চন্দ্রকান্তকে খুঁজে পেলুম ওর ল্যাবরেটরিতে। আমাদের দেখে একটু অবাক হয়ে বললেন, এত শিগগির ফিরে এলেন যে, পেলেন তিতির? বললুম, একটা খবর আছে। ঝর্ণার ধারে একটা লোক ইউফো দেখার গপ্প বলল, তাই শুনে। কথা কেড়ে বিজ্ঞানী চন্দ্রকান্ত বললেন, কাটরু তো, ও একটা ধরিবাজ। উড়ুক্কো লাটিমের গপ্প ও এ পর্যন্ত অসংখ্য শিকারীকে বলেছে। আসলে ও চায় না উপত্যকায় কেউ পাখি মারুক। পাখি মারা ওর পছন্দ নয়। আপনি লক্ষ্য করেননি পাখিগুলো ওকে ভয় পায় না, ওর কাঁধে বা মাথায় বসে থাকে। কিন্তু ইউফো ব্যাপারটা ওর মতো লোকের কল্পনা করা তো অসম্ভব। ও যে বর্ণনা দিল, তার সঙ্গে অনেক বিলিতি সায়েন্স ফিকশনে পড়া মহাকাশযানের আশ্চর্য মিল। কথাটা বলে আমি ওর মুখের দিকে তাকালুম। বিজ্ঞানী চন্দ্রকান্ত একটা কম্পিউটারের সামনে বসে কয়েকটা বোতাম টেপাটিপি করতে করতে বললেন, আপনি নিশ্চিন্তে তিতির মারতে যান, শুধু একটা বিষয়ে সাবধান। সেবারকার মতো মহাজাগতিক কালো ঘুড়ির পাল্লায় পড়বেন না, আর জিমকে সঙ্গছাড়া করবেন না। ওকে সেবার অনেক কষ্টে উদ্ধার করেছিলুম, মনে আছে তো? মনে পড়ে গেল। সে অবশ্য আলাদা গপ্প। একই মফস্বল শহরের বাসিন্দা ছিলুম আমি ও বিজ্ঞানী চন্দ্রকান্ত। খেলার মাঠে অবহেলায় পড়ে থাকা একটা কালো ঘুড়ির ভেতর জিম অদৃশ্য হয়ে গেছিল। ঘুড়িটা নাকি এক ধরনের ক্ষুদে ব্ল্যাক হোল, কোনো দূরের গ্যালাক্সি থেকে উড়ে এসেছিল। শব্দ যেমন রেকর্ড করা যায়, তেমনি জীবজন্তু ওর পাল্লায় পড়লে রেকর্ড হয়ে যায়। কী জটিল সমস্যা! রেকর্ড থেকে শব্দ উদ্ধারের মতো। তখন তাদের উদ্ধার করতে হয়
বিজ্ঞানী চন্দ্রকান্ত না থাকলে জিমকে আমি ফিরেই পেতুম না। সেই ঝর্ণার ধার দিয়ে ফের যেতে যেতে কাটরু বুড়োর খুঁজলুম, দেখতে পেলুম না। হয়তো টঙে উঠে ছাতু টাতু খাচ্ছে। জিম খুব উৎসাহী। একটু এগোলেই ধমক দিচ্ছিলুম, বলছিলুম, সাবধান জিম, ব্ল্যাক হোল কি সাংঘাতিক জিনিস, ভুলে যেও না। একটা বিশাল গ্যালাক্সি কোটি কোটি বছর বিকিরণ ঘটাতে ঘটাতে যখন ফতুর হয়ে যায়, তখন তার ঘনত্ব বাড়াতে বাড়াতে আর গুটিয়ে যেতে যেতে এতটুকুনটি হয়ে পড়ে। তখন কি হয় জানো? তার নাগালে যা কিছু গিয়ে পড়ে, সে এক ঝিলিক আলো হোক কি উপপারমাণবিক কণিকাই হোক, শুষে নেয়, যেন রাক্ষুসে হাঁ, টুক করে ধরে গিলে খায়। সাবধান। সমতলে ঘাসের বনে পৌঁছনো অবধি জিমকে ব্ল্যাক হোল ব্যাপারটা বুঝিয়ে দিলুম। সে আমার পায়ের কাছ থেকে যেভাবে মুখ তুলে তাকাচ্ছিল, মনে হচ্ছিল পুরোটাই বুঝেছে। মাঝে মাঝে সে আমার দু পায়ের ফাঁকে ঢুকে পড়ছিল। ওর মনে পড়েছে সেবারকার সাংঘাতিক ঘটনাটা। ঘাসের বনে শিশির সবে শুকিয়েছে। ঘাস ফড়িংরা বেরিয়ে এসে ঘাসের পাতায় বসে রোদ নিতে নিতে কিরকির করে গান গাইছে। প্রজাপতিরা চনমন করে উড়ে বেড়াচ্ছে, এখানে ওখানে উঁচু গাছপালায় জটলা। সেখানে পাখি ডাকছে। অন্য পাখি মারব না। কেনই বা মারব? তিতিরের মাংস সুস্বাদু, তাই তিতির পেলেই মারব। তিতির থাকে ঘাসের বনে, কখনো আকাশে উড়ে ডাকতে থাকে, টিটি 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 টি। কিন্তু কোথায় তিতির? পায়ের শব্দ পেলেই গুঁড়ি মেরে দৌড়নো অভ্যেস আছে ওদের, তাই খুব নজর রেখে এগোচ্ছি। ঘাসের ভেতর কালো কালো পাথর ছড়ানো। তারপর সামনে পড়ল নদী, সেই ঝর্ণাটা। এখানে ছোট্ট নদীটি হয়ে পাথর আর বালির চড়ার ফাঁক দিয়ে বয়ে যাচ্ছে। জিমকে কাঁধে তুলে পাথরে পা রেখে রেখে নদী ডিঙিয়ে গেলুম। তারপর ওপারে ঘাসের বনে পৌঁছতেই কাটরু বুড়োর মুখোমুখি। সে নিষ্পলক চোখে আমাকে দেখছিল। বলল, তো আপ মেরা মানা না শোনা? বললুম, কাটরু, তুমি যাই বলো, অন্তত একটা তিতির আমি মারবই। ঠিক হ্যায়, মারিয়ে। বলে সে হাততালি দিয়ে মুখে একটা অদ্ভুত শব্দ করতে থাকলো। তারপর যা দেখলুম নিজের চোখে বিশ্বাস করতে পারলুম না। একটা দুটো করে তিতিরের এক ঝাঁক বেরিয়ে এলো ঘাসের বন থেকে। ওর মাথায়, কাঁধে, কোমরে, পায়ের নিচে তিতির আর তিতির। জিম অনবরত মুখ ভাঙাতে থাকলো ওদের। তারপর একসঙ্গে অতগুলো তিতিরের ডাক, আমার কান ঝালাপালা একেবারে। কাটরু বাঁকা হেসে বলল, কি হলো, বন্দুক ছুঁড়ুন? শরৎকালে উজ্জ্বল রোদে এই আশ্চর্য ঘটনা ঘটছে আমার সামনে, বড়জোর মিনিট 10-12 দূরে। কাটরুকে দেখাচ্ছে এই জঙ্গলেরই একটি গাছ, নাকি খুব পুরনো, আদিম আর রহস্যে ভরা পৃথিবীর কোনো আজব দুঠেঙে প্রাণী।
তারপর যেন তার মুখেও তিতিরের ডাক শুনতে পেলুম। টিটি টিটি। সাহস উবে গেল। জিমকে কাঁধে তুলে নিয়েই অ্যাবাউট টার্ন করে নদী পেরিয়ে দৌড়। ল্যাবরেটরিতে বিজ্ঞানী চন্দ্রকান্তকে দেখলুম বিড়বিড় করে কি আওড়াচ্ছে, আর চুল খামচে ধরে চোখ বুজে নাক কুঁচকে ফেলেছেন। আমারও জিমের দিকে লক্ষ্যই নেই। কান করে শুনি, কি অবাক! বিজ্ঞানী প্রবর আওড়াচ্ছেন কে 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 কি 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 ডা 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 ডি 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 ডি। ধপাস করে একটা চেয়ারে বসে পড়লুম। মুখ দিয়ে বেরিয়ে গেল, ওহ! চন্দ্রকান্ত ঘুরলেন, বললেন, টিটি 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 টি। হ্যাঁ, কাঁটরু। চন্দ্রকান্ত উঠে এলেন আমার কাছে। ওকে গম্ভীর দেখাচ্ছিল। চাপা স্বরে বললেন, কাটরু সম্পর্কে আমার ধারণা বদলাতে বাধ্য হয়েছি। 1 বছর এখানে এসেছি, অথচ ওর সম্পর্কে কিছু তলিয়ে ভাবিনি। লাটিমের গল্পটা ও আমাকেও বলেছিল। তো কিছুক্ষণ আগে আপনি ফের ওর গল্পটা বলে যাওয়ার পর ফোনেটিক ডিকোডিং যন্ত্রটার সামনে বসলুম। আমাদের এই গ্যালাক্সিতে যত রকমের শব্দ হওয়া সম্ভব, তার মানে শব্দ তরঙ্গের হ্রস্বতম থেকে দীর্ঘতম স্তর অবধি ওই এফডিতে ফিট করিয়ে সংশ্লেষণের মাধ্যমে উৎস নির্ণয় করা যায়। মাথা আরও ঝিমঝিম করতে লাগলো কথাটা শুনে। বন্দুকটা পাশে দাঁড় করানো, জিম আর উরুর ওপর আমার। বেচারা তখনও কাঁপছে। বললুম, কাটরু আমার ঘিলু উপড়ে নিয়েছে চন্দ্রকান্তবাবু। মুন্ডুটি শুকনো লাউয়ের খোল। ট্রিং 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 বাজনা ছাড়া আর কিচ্ছু নেই। আস্ত একতারা বানিয়ে দিয়েছে আমাকে। বিজ্ঞানী বললেন, টিটি টিটিতে যাচ্ছি। কে 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 থেকে শুরু করা যাক। এফডি থেকে কি বেরোলো জানেন? দেখাচ্ছি বলে একটা কম্পিউটার থেকে জিভের মতো বেরিয়ে থাকা লম্বাটে কাগজ ছিঁড়ে নিয়ে এলেন। গ্রাফের ছক্কাটা কাগজটাতে লাল একটা আঁকাবাঁকা রেখা। কিছু বুঝলেন? চন্দ্রকান্ত মিটিমিটি হেসে প্রশ্ন করলেন। মাথা নেড়ে বললুম, না, জ্যামিতি আমার মাথায় ঢোকে না। জ্যামিতি নয়, অঙ্ক। অঙ্কে স্কুলে বারবার গোল্লা পেতুম। চন্দ্রকান্ত হতাশ মুখে বললেন, তাহলে তো মুশকিল। যাই হোক, উরুক্কু লাটিমটা যে আমাদের গ্যালাক্সির, তাতে আমি নিঃসন্দেহ। আর ওই কাটরু সম্পর্কে আমার ধারণাও বদলানো দরকার। কাটরু, ক আ ট র উ, কে এ টি আর ইউ, কাকা কাকা, ট ট ট ট ট, রু 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 রু। বিড়বিড় করতে করতে বিজ্ঞানী উঠে দাঁড়ালেন। আবার গিয়ে বসলেন সেই অফ ডি যন্ত্রটার সামনে। খটাখট বোতাম টিপতে থাকলেন। টিভির মতো ছোট্ট চৌকো কাচের পর্দায় লাল, নীল, সবুজ রঙের ফুটকি আর তরঙ্গরেখা ফুটে উঠল, মিলিয়ে গেল, আবার ফুটে উঠল, আবার মিলিয়ে গেল। তারপর আচমকা উঠে বেরিয়ে
গেলেন চন্দ্রকান্ত। আমি তো কিন্তু জিমের সবটাতেই নাক গলানো চাই। সে আমার উরুর উপর থেকে তুরুক করে লাফ দিয়ে চন্দ্রকান্তের পিছনে দৌড়ল। জিম, জিম, ব্ল্যাক হোল! ওকে ভয় দেখাতে দেখাতে আমিও পা বাড়ালুম, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। তাই জিম বন্ধ দরজায় আঁচড় কাটছে। হাসতে হাসতে বললুম, কি বেরো এবার, বুদ্ধু কোথাকার। বল দরজা খোলার মন্তর। পারবি বলতে? হিং ট্রিং ছট। এই রে, কেলেঙ্কারি করে ফেললুম তো। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, আর জিমও এক লাফে বাইরে। বাইরে গিয়ে জিমকে দেখতে পেলুম না। ডাকতে থাকলুম, জিম, জিম, জিম। সাড়া না পেয়ে ভয় হলো। জিমটা যে বরাবর বড্ড বোকা। চারদিকে ছোট ও বড় সবুজ পাহাড়, মধ্যিখানে উপত্যকা। কাটরু বুড়োর টংটা দেখা যাচ্ছিল। একটু পরে দেখি সেখান থেকে কাঠের মই বেয়ে নেমে আসছেন বিজ্ঞানী চন্দ্রকান্ত। ওকে দেখে ঢাল বেয়ে ঝোপ জঙ্গল ভেঙে হন্তদন্ত হয়ে এগিয়ে গেলুম কাটরুর চাষের জমিতে। পৌঁছলে চন্দ্রকান্ত আমাকে দেখে একটু হাসলেন। হন্তদন্ত হয়ে বললুম, জিমকে দেখেছেন? চন্দ্রকান্ত এ কথায় কান দিলেনই না। বললেন, ঠিকই ধরেছি। কাটরুর জমিতে এই সবুজ উদ্ভিদগুলো লক্ষ্য করুন। আমরা ফসল বলতে যা বুঝি, এগুলো মোটেই তা নয়। ধান নয়, গম নয়, বাজরা নয়, ভুট্টা নয়, অড়হরও নয়। তার মানে পাহাড়ি মাটিতে যা ফলে তার কোনোটাই নয়, অথচ এগুলো ফসলই। বলে উনি ঘাসের মতো দেখতে একটা গুছি থেকে শীষ ছিঁড়ে নিলেন। তারপর আপন মনে খিলখিল করে হেসে উঠলেন। এদিক ওদিক তাকিয়ে জিমকে খুঁজতে খুঁজতে আনমনে বললুম, হাসছেন কেন? ভুল হয়ে গেছে। হাসলে এগুলোকে বলে কাংনি দানা, পাখিকে খাওয়ানো হয়। এ আপনি শহরের পশু পাখির খাদ্য ভাণ্ডারে পেয়ে থাকেন। চন্দ্রকান্ত শীষটা ফেলে দিয়ে পা বাড়ালেন। চলুন ফেরা যাক। কাটরু আমাকে ভয় পায়, তাই গা ঢাকা দিয়েছে। কি হলো, আসুন। জিম আপনার পেছন পেছন এসেছে, তাকে দেখতে পাচ্ছি না। চন্দ্রকান্ত গলায় ঝোলানো বাইনোকুলার চোখ রেখে জিমকে খুঁজতে শুরু করলেন। তারপর বললেন, মাই গুডনেস, কি অবাক, কি অবাক! আসুন তো দেখি। ওকে অনুসরণ করে সেই ঝর্ণার ধারে গেলুম। সত্যি অবাক হওয়ার মতো দৃশ্য। জামু গাছটার তলায় কাটরু বুড়ো বসে আছে। তার কাঁধে হতচ্ছাড়া জিম যেন নিঃশব্দে হেসে অস্থির হচ্ছে। এক পাল ধেড়ে ও বাচ্চা হরিণ সামনে দাঁড়িয়ে আছে। আর পাখি, রং বেরঙের সব রকম পাখি এসে জড়ো হয়েছে জামুন গাছে। তলায় ন্যাড়া মাটিতে কাটরু চারপাশেও, এমনকি জিমের কাঁধেও একটা কাঠঠোকরা। কিন্তু সবাই চুপ, সবাই চুপ আর নিথর, যেন ছবি। একটু দূরে আমরা থমকে দাঁড়িয়ে গিয়েছিলুম। চন্দ্রকান্ত আমার কাঁধ ধরে বসিয়ে দিয়ে নিজেও বসলেন। ঝোপের আড়াল থেকে দেখতে থাকলুম সেই আশ্চর্য দৃশ্য। একটু পরে হঠাৎ দেখি কাটরু যেন কাটরু নয়,
প্রাচীন যুগের এক মুনি ঋষি। না, তাও নয়, আমারই চোখের ভুল। ওই জঙ্গলেরই একরকম গাছ, ওর গায়ের খসখসে রুক্ষ চামড়া, আস্ত বাকল, ওর পা দুটো শেকড়, হাত দুটো ডাল, আর আঙুলগুলো চিরল পাতা। ওর চূড়ো বাঁধা চুল, একরাশ সাদা ফুল, আর চন্দ্রকান্তের চিমটি খেয়ে চমকে উঠলুম। ঝর্নার পাথর ডিঙিয়ে একটা চিতাবাঘ আসছে। সর্বনাশ! কুকুর চিতার প্রিয় খাদ্য। জিম বুদ্ধু গবে ঠাঁদারাম যেন চিতাটাকে ওয়েলকাম বলার মতো হাঁ করেছে। চিতাটা এসে হরিণের পালের একটু তফাতে পেছনের দুঠ্যাং মুড়ে বসে একটা প্রকাণ্ড হাই তুলল। কি সাংঘাতিক দাঁত! তারপর দেখতে দেখতে এসে জুটল এক দঙ্গল কাঠবেড়ালি, খরগোশ, গন্ধগোকুল, বেজি। এমনকি ঝর্নার জল থেকে উঠে এলো কয়েকটা কালো ব্যাঙ, একজোড়া ভোঁদর। তারপর যা দেখলুম ভয়ে কাঠ। একটা শঙ্খচূড় সাপ এসে 1 মিটার উঁচু হয়ে চক্কর তুলল, আর মাথা ঠিক রাখা গেল না। বন্দুকে ছড়ার গুলি পোড়া ছিল। চন্দ্রকান্ত বাধা দেওয়ার আগেই বন্দুক তুলে হ্যামার টেনে ট্রিগারে চাপ দিলুম। লক্ষ্য ছিল সাপটার চক্কর। চন্দ্রকান্তের ধাক্কায় নলটা গেল উঠে, কিন্তু সামান্য ছররা গুলির যা আওয়াজ হলো আরও অবিশ্বাস্য। চারিদিকের পাহাড়ে তুমুল প্রতিধ্বনি উঠল। সেকেন্ডে তুলকালাম অবস্থা। চিতাটা লাফ দিয়ে পালিয়ে গেল। হরিণ, খরগোশ, গন্ধগোকুল, ভোঁদর নিমেষে উধাও। কালো ব্যাঙগুলো ঝর্নার ঝাঁপ দিল, আর পাখপাখালি চেঁচামেচি করতে করতে ঝাঁক বেঁধে উড়ে পালাল। শুধু শঙ্খচূড় সাপটা পালিয়ে গেল না, তেড়ে এলো আমাদের ঝোপের দিকে। সেই সময় এক পলকের জন্য কাটরুকে দেখলুম উঠে দাঁড়িয়েছে। দুটো চোখে নীল আগুন। ও চোখ মানুষের নয়, আমাদের ঝোপটার দিকে দৃষ্টি। তার কাঁধ আঁকড়ে বিশ্বাসঘাতক জিম। সে ঘেউ ঘেউ করে আমাকেই ধমক দিচ্ছে। চন্দ্রকান্ত আমাকে টানতে টানতে নিয়ে চললেন। রোগাটে গড়ন হলে কি হবে, অসম্ভব জোর তো ওর শরীরে। খাপ্পা হয়ে বললুম, সাপটাকে মারতে দিন, তাড়া করে আসছে যে। চন্দ্রকান্ত হাঁপাতে হাঁপাতে বললেন, ছেড়ে দিন, সব বুঝতে পেরেছি, এভরিথিং ক্লিয়ার, বলে আমাকে হিড়হিড় করে টেনে ঢাল বেয়ে দৌড়ে চললেন। জিমের জন্য মন খারাপ। ল্যাবরেটরির পাশে বেডরুমে শুয়ে আছি, ভীষণ ক্লান্তও বটে। ঝর্নার ধারে জামুনতলার দৃশ্যটা চোখে ভেসে আসছে। অবাক হয়ে গিয়ে জিমের জন্য রেগে যাচ্ছি। শুধু একটাই আশা, ওই সপ্তাহে নাক গলানো স্বভাবের ক্ষুদে বুদ্ধুটাকে সেবারকার মতো এবারও বিজ্ঞানী চন্দ্রকান্ত উদ্ধার করতে পারবেন। ল্যাবরেটরি থেকে এসে গেলেন বিজ্ঞানী প্রবর, মুখে মিটিমিটি হাসি। ভাববেন না, বাড়ির চারধারে লেজার রশ্মির বেড়াজাল ঘিরে দিয়ে এলুম। সাপ কেন, পোকামাকড়ও দেয়াল ছুঁলে ছাই হয়ে যাবে বলে ইজি চেয়ারে বসে পড়লেন। চমকে উঠে বললুম, সর্বনাশ, জিম ফিরে এলে যে? কথা কেড়ে দুলতে দুলতে চন্দ্রকান্ত বললেন, টিডি অর্থাৎ টেলি ডিটেক্টরে দেখে এলুম
আপনার জিম কাটরুর টঙে বসে কাংনি দানা খাচ্ছে। সে কি, কাংনি দানা তো ঘাসের বীজ, জিম ঘাসের বীজ খাচ্ছে? বিজ্ঞানী চন্দ্রকান্ত চোখ বুজে একটু ভেবে নিয়ে বললেন, খাক না, ভালো লাগছে বলেই খাচ্ছে, নইলে কি খেত? তবে ব্যাপারটা হলো, কাটরুর পরিচয় আমি অনেক ক্যালকুলেশন করে জানতে পেরেছি। ও একজন নির্বাসিত প্রাণী। আমাদের সৌরজগতেরই একটা উপগ্রহ ছিল ওর বাড়ি। তাই ওর চেহারা মানুষের মতো। একই সোলার সিস্টেমে একই ধরনের প্রাণী জন্মাবে, একই ধারায় বিবর্তন ঘটবে, এটাই প্রাকৃতিক নিয়ম। প্লুটো নামে একটা গ্রহের কথা তো জানেন? আনমনে বললুম, প্লুটোর একটা মাত্র উপগ্রহ আছে, তার নাম রাখা হয়েছে কারণ, CHARON, ইংরেজি বানান। শব্দটা এসেছে গ্রিক পুরাণ থেকে। হিন্দু পুরাণে যেমন বৈতরণী নদী, গ্রিকে তেমনি স্টিক্স নদী। মরার পর মানুষকে ওই নদী পার করে পাতালে পৌঁছে দেয় কারণ। আক্ষরিক অর্থে খেয়া মাঝি। বিজ্ঞানীদের মতে প্লুটোর ওই উপগ্রহ আসলে একটা গ্রহ। প্লুটোর খপ্পরে পড়ে আমাদের চাঁদের দশা হয়েছে। চাঁদকেও তো ইদানিং কেউ কেউ সেই রকম বন্দিগ্রহ বলছেন। তবে কারণ যে বন্দিগ্রহ, তার প্রমাণ তার ভর প্লুটোর মাত্র 1/10। এদিকে চাঁদের বিরক্ত হয়ে বাধা দিলুম, জিমকে কিভাবে উদ্ধার করা যাবে তাই বলুন। চন্দ্রকান্ত হাসলেন। চলে যান না, কাটরু সম্ভবত অহিংস প্রাণী, গিয়ে বুঝিয়ে বলুন, ক্ষমা টমা চান। কিন্তু শঙ্খচূড় সাপটা হয়তো ওঁত পেতে আছে। বিজ্ঞানী প্রবর চোখ বুজে কি ভেবে বললেন, 1 মিনিট, আপনাকে আমার লেসার পিস্তলটা দিচ্ছি, সাবধান, ওটা অটোমেটিক, হ্যামার টানতে হয় না। সাপটা দেখলে ট্রিগারে চাপ দেবেন, পুড়ে ছাই হয়ে যাবে। তাছাড়া দরকার হলে কাটরুকেও থ্রেট করবেন, কিন্তু সাবধান, ওকে বাঁচিয়ে রাখা দরকার। উঠে দাঁড়ালেন চন্দ্রকান্ত, ফের বললেন, কিছুক্ষণের জন্য বাড়ির লেসার রশ্মির বেড়াজাল অফ করে রাখছি, আপনি ফিরে না আসা অবধি। দুঃখের মধ্যে হাসি আসছিল। কাটরু নাকি প্লুটোর উপগ্রহের নির্বাসিত প্রাণী। দিব্যি ভাঙা হিন্দি বাংলা বুলি বলতে পারে লোকটা। পশু পাখি ওকে ভালোবাসে, ওর কাছে আসে, এতে আর এমন কি অস্বাভাবিকতা আছে? নির্জন প্রকৃতিচর মানুষ, পশু পাখির ক্ষতি করে না, বহু বছর ধরে দেখে দেখে পশু পাখিরা ওর কাজ ঘেঁষা হয়েছে। আসলে নতুন কোনো ঘটনা বা দৃশ্যের সামনে পড়লে মনের চোখ দিয়েই দেখি, যা দেখছি না তাও দেখি, রং চড়িয়ে দেখতে ভালোবাসি বলেই। কাটরু সম্পর্কে এই ব্যাখ্যাটা দাঁড় করালুম মনে মনে, কিন্তু নজর তীক্ষ্ণ। লেসার পিস্তল, বাগানো হাত, ফোঁস করলেই ট্রিগারে চাপ দেব। কিন্তু কোথায় বদমাস শঙ্খচূড়টা? কাটরুর ভুঁই অবধি দিব্যি আসা গেল, টং নিঝুম খাঁখা। ডাকলুম, কাটরু, কাটরু খুড়ো। খুড়ো বেরিয়ে গেল মুখ দিয়ে। নাকি হিন্দিতে কাটরু মশা, কাটরু মেশো বলে ডাকবো। ঠিক আছে, গলা ঝেড়ে ডাকলুম,
কাটরু মশা, তুম কিধার হো? সাড়া না পেয়ে ডাকলুম, জিম জিম, তাও সাড়া নেই। কাঠের মই বেয়ে টঙে উঠে উকি মেরে দেখি ঘাসের তৈরি কুঁড়ে ঘরটার ভেতরে কেউ নেই। ঘাসের বিছানা পাতা, ঘাসের বালিশ, একখানা পাথরের থালা আর ডেকচি গরনের পাত্র। থালায় কাংনি দানা পড়ে আছে খানিকটা, ডেচকিতে জল। এদিক ওদিক খুঁজতে থাকলুম উঁচু টঙের ওপর থেকে। না কাটরু না জিম। উপত্যকা চারপাশের ছোট বড় সবুজ পাহাড়, সবখানে নির্জনতা ছমছম করছে। হাওয়া বাতাস বন্ধ, কিন্তু কি সুন্দর প্রকৃতির এই সাজানো বাগান। দাগড়া দাগড়া সবুজ রঙের, ওপর সাদা হলুদ লাল ছোপ, ওগুলো ফুল। নদীর দিকটা কাশফুল থরে বিথরে সাজানো। তারপর ক্রমশ পোকামাকড়ের ডাক আর পাখির ডাক কানে আসতে লাগলো। শিউরে উঠলুম। এ কি আশ্চর্য অনুভূতি! প্রকৃতির একটা গোপন কেন্দ্রে এসে পড়েছি, যেখানে লক্ষ কোটি প্রাণ সাড়া তুলেছে। এত প্রাণ, এত রং, এত সুর। নেমে আসছি টং থেকে, তখন আমি যেন অন্য মানুষ, ভাবের ঘোরে উদাসীন। এখন যদি শঙ্খচূড়টা ফোঁস করে তেড়ে আসে, বলবো, লক্ষ্মী ভাইটি আমার, আয় দুজনে মিতে পাতাই। মনে মনে প্রতিজ্ঞা করলুম, আর আমি তিতির মারব না, কোনো পাখিকেই মারব না। জানোয়ার দেখলে বলবো, হ্যালো ব্রাদার আর সিস্টার, হাউ ডু ইউ ডু। বিজ্ঞানী চন্দ্রকান্ত বাড়ির ছুঁচলো ছাদ থেকে বাইনাকুলারে আমাকে লক্ষ্য করছিলেন। এবার খুব হাত নেড়ে ডাকতে লাগলেন। ঢাল বেয়ে উঠে বাড়িটার কাছে যেতেই শুনলুম, আপনার কুকুরটা খুঁজে পেলেন না তো? পাবেন না। এই মাত্র ক্যালকুলেশন করে দেখলুম কাটরুর কাঁধে চেপে পশ্চিম পাহাড়ের ওধারে চলে গেছে। জিম যা খুশি করুক, হিং টিং ছট। দরজা খুলে ভেতরে গেলুম। একটু পরে ছাদ থেকে চন্দ্রকান্ত নেমে এলেন, মুখটা গম্ভীর। বললেন, গুরুতর ব্যাপার, কিছু বোঝা যাচ্ছে না। আপনি যাওয়ার পর প্লুটোর ওই উপগ্রহের সঙ্গে ট্র্যাকিয়নের সাহায্যে যোগাযোগ করেছিলুম। ট্র্যাকিয়ন বোঝেন? বোঝেন না। একরকম কণিকা, যার গতিবেগ আলোর চেয়ে বেশি। এই সেকেন্ডে 2,99,792.5 কিলোমিটার। কোনো মাস বা ভর নেই তো কারণ উপগ্রহ থেকে পাল্টা সংকেত ধরা পড়ল। কারণ পৃথিবীর মতোই ফুল অব লাইফ। হ্যাঁ, মানুষের মতো দ্বিপদ বুদ্ধিমান প্রাণীও আছে। সংকেত ডিকোড করে বুঝলুম ওরা শিগগির রওনা দিচ্ছে। যদি কোনো অঘটন না ঘটে, আজ রাত্রিরেই ওরা এসে পড়বে। আপনি কি ডাকলেন ওদের? হ্যাঁ, চাপা স্বরে বিজ্ঞানী চন্দ্রকান্ত বললেন, কাটরুকে ওরা ফেরত নিয়ে যাক। বড্ড ঝামেলা করে ও মাঝে মাঝে। তার চেয়ে বড় কথা, আমি নিরিবিলিতে অ্যাস্ট্রোফিজিক্সের যেসব গোপন তথ্য পরীক্ষা করছি, অন্য গ্রহ বা উপগ্রহের বাসিন্দা তা টের পাক, এটা আমি চাই না। কে বলতে পারে ওরা ঈর্ষাকাতর হয়ে আমার এই ল্যাবরেটরি জ্বালিয়ে দেবে না? চন্দ্রকান্ত অনর্গল বলতে থাকলেন এই সব কথা।
আমার মনে রীতিমতো বৈরাগ্য ভাব এখন। ইচ্ছে করছে আমিও কাটরু হয়ে যাই, গাছপালার ভেতর, ঘাসের মাঝে, ঝর্নার ধারে কাটরুর মতো খালি গা খালি পা হয়ে কোমরে এক ফালি মাত্র কৌপিন জড়িয়ে ঘুরে বেড়াই। জঙ্গল একটুখানি সাফ করে তার মতো কাংনি দানার চাষ করি, পাখিদের জন্য, স্রেফ পাখিদের জন্য। কারণ মুঠো মুঠো কাংনি দানা ছড়ালেই ওরা এসে যাবে আমার কাছে, আপন হয়ে যাবে, আমাকে ঘিরে কিচিরমিচির করবে, আমিও কিচিরমিচির করব, তিতির হয়ে ডাকবো, টিটি 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 টিটি। আমার গায়ে মাথায় তিতিরের ঝাঁক, আর আমি তখন এক পাখি বাবা। কি মজাই না হবে। চন্দ্রকান্তের ঝিমুনি কেটে গেল। আসুন লাঞ্চ সেরে নিই, নিরামিষ কিন্তু। বলেছিলেন তিতিরের মাংস খাওয়াবেন, আপনিই ফেল করেছেন। বিজ্ঞানী প্রবরের সঙ্গে ডাইনিং রুমে ঢুকলুম। প্রচুর খিদে পেয়েছে বটে। চন্দ্রকান্তের হিসেবে কারণ উপগ্রহের স্পেসশিপ পৌঁছবে কাঁটায় কাঁটায় 10:32:21। আধার রাত, হাওয়া বাতাস নেই। উপত্যকার আকাশে জ্বলজ্বল করছে লক্ষ কোটি তারা। নদীর ধারে পাথরের আড়ালে দুজনে ওঁত পেতে বসে আছি। শঙ্খচূড়টার ভয়ে আমাদের পরনে স্পেসস্যুটের মতো পোশাক। ছোবল দিলে বৈদ্যুতিক শক খাবে নিজেই। চন্দ্রকান্ত হাতে একটা টর্চের সাইজ যন্ত্র নিয়ে বসে আছেন। আমাকে নজর রাখতে বলেছেন আকাশে। হাত ঘড়িতে 10:32 ঘরে রেডিয়াম কাঁটাটা। সেই সময় একবার ঘুরে কাটরুর টঙের দিকটা দেখে নিলুম। টঙের সামনে খুঁটিতে লণ্ঠন জ্বলছে। কারণ থেকে যারা আসছে তারা কাটরুকে ধরে নিয়ে যাবে। তখন জিমকে উদ্ধার করা সহজ হবে তো। জিমকে শুধু ধরে নিয়ে গেলে কেলেঙ্কারি। আবার আকাশের দিকে তাকালুম। হঠাৎ দেখি একটা তারা ক্রমশ বড় হয়ে উঠছে। বড় হতে হতে সেটা নেমে আসছে। এই সময় সনসন করে বাতাস উঠল। বাতাসটা বাড়তে লাগলো, বাড়তে বাড়তে তুল কালাম ঝড়। এমন ঝড় যে উড়িয়ে নিয়ে যাবে সব কিছু। আমরা উপুর হয়ে শুয়ে পড়লুম দুজনে। সেই প্রকাণ্ড তারাটা এবার লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি রং বদলাতে বদলাতে ঠিক আমাদের মাথার ওপর এসে স্থির হয়ে 1 সেকেন্ডের জন্য স্থির হলো। তারপর সামনের বালির চড়ায় বালি উড়িয়ে নামলো, বনবন করে ঘুরতে থাকলো। কাটরু যা বলেছিল ঠিক তেমনটি, প্রকাণ্ড লাটিম। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওটা বাইরের কিছুকে আলোকিত করছে না, অথচ প্লেনের জানলার মতো টুকরো টুকরো ফোকর দিয়ে রং বেরঙের আলো বেরোচ্ছে। চক্কর থামার পর একটা ফোকর দিয়ে দুটো কালো নাদুস নুদুস বেঁটে পুতুল গড়নের প্রাণী বেরোলো। কাটরুর বর্ণনায় একটুও গণ্ডগোল নেই দেখা যাচ্ছে। বিজ্ঞানী চন্দ্রকান্তকে উঠতে দেখে আমিও উঠে দাঁড়ালুম। আর দুঠেঙে প্রাণী দুটো এসে ধাতব কণ্ঠস্বরে বলে উঠল, কে 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 কি 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 ডা 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 ডি 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 ডি। চন্দ্রকান্ত বললেন, কা 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 ট ট ট ট ট রু 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 রু। প্রাণী দুটো আঁধারে রং বেরঙের আলোর পুতুলের মতো কাটরুর টং লক্ষ্য করে উড়ে গেল। চন্দ্রকান্ত বললেন, ওদের স্পেসশিপটা একটু দেখে আসা যাক।
চন্দ্রকান্ত যখন উড়ুক্কু লাটিমটার কাছে, তখন টঙের দিক থেকে জিমের গলা শুনতে পেলুম। প্রচণ্ড ধমক দিচ্ছে। হাঁদারামকে ধরে নিয়ে যাবে ভেবে অস্বস্তি হচ্ছিল। হঠাৎ সেই সময় সেই প্রাণী দুটো সুরুত করে ভেসে নদীর ওপর দিয়ে উড়ুক্কু লাটিমের কাছে ফিরে এলো। চন্দ্রকান্ত কি 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 করে উঠলেন। ওরা কোনো জবাব না দিয়ে ফোকর গলিয়ে লাটিমে ঢুকল। অমনি বন বন করে সেটা ঘুরতে লাগলো। আবার সেই জ্বর, আবার শুয়ে পড়লুম। উড়ুক্কু লাটিমটা বোঁ করে আকাশে উঠে ছোট হতে হতে নিমেষে তারার সঙ্গে মিশে গেল। ঝড় থামলে চন্দ্রকান্তের কাতর ডাক শুনলুম, হেল্প মি, জলে পড়ে গেছি। জলে স্পেসস্যুট পরা বিজ্ঞানী প্রবরের অবস্থা করুণ। টেনে টুনে ওঠালুম। বললেন, ওরা অমন করে পালিয়ে গেল কেন বলুন তো? টঙের দিক থেকে জিমের গলা ভেসে আসছে, সমানে ধমক দিচ্ছে এখনো। উদ্ভুত্তে প্রাণী দুটোর পড়ি কি মরি করে পালানোর রহস্য বোঝা গেল। পা বাড়িয়ে বললুম, আমার ধারণা কারণ উপগ্রহে কুকুর নেই। চন্দ্রকান্ত ব্যস্তভাবে বললেন, ক্যালকুলেশন করতে হবে, চলুন শিগগির। কি ভেবে টঙের কাছাকাছি গিয়ে ডাকলুম, কাটরু মৌসা, কাটরু মৌসা। চন্দ্রকান্ত বিরক্ত হয়ে বললেন, আহ, করছেন কি? ও সব টের পেয়ে গেছে। এখন আমাদের নাম্বার 1 এনিমি। ওকে গ্রাহ্য না করে টঙের দিকে চলুন। বিজ্ঞানী খাপ্পা হয়ে চলে গেলেন। টঙের নিচে দাঁড়িয়ে আবার ডাকলুম, কাটরু মশা, ঘাট মানছি, আর কখনো বন্দুক ছুড়ব না, জিমকে ফেরত দাও। কাটরু সাড়া পেলুম না, কিন্তু জিমকে সে ফেরতই দিল বলতে হবে। জিম টঙের মই বেয়ে নেমে এসে আমার পায়ের ফাঁকে ঢুকে কুঁই কুঁই শব্দ করতে থাকলো। সেও বলছে ঘাট মানছি, আর কখনো এমনটি হবে না। ওকে কাঁধে তুলে নিয়ে চন্দ্রকান্তের বাড়ি পৌঁছলুম। বিজ্ঞানী প্রবর ল্যাবরেটরিতে ছিলেন। হাসি মুখে বললেন, আপনি ঠিক বলেছিলেন, কারণে এ জাতীয় চতুষ্পদ প্রাণী নেই, তাই ওরা ভয় পেয়ে পালিয়ে গেল। যাই হোক, আপনি জিমকে নিয়ে দেশে ফিরলে তখন ফের ওদের সঙ্গে যোগাযোগ করব। কাটরুকে আমার মোটেও পছন্দ হয় না। আর একটু আছে, সেটাই আসল গল্প। তা বলার জন্যই এতখানি লম্বা চওড়া পরিপ্রেক্ষিত। পরদিন সকালে কাটরুর সঙ্গে কথা বলার জন্য ওর টঙের দিকে যাচ্ছিলুম। সঙ্গে জিম, হাতে বন্দুক নেই, সাপের ভয়ও নেই, কারণ কাটরু আমার ওপর খুশি হয়েছে, নইলে জিমকে ফেরত দিত না। কিন্তু কি অবাক, কোথায় টং? ভেঙে চুরে পড়ে আছে মাকড়সার জালে ঢাকা চাল ছপ্পর, কাঠের মই, সব কিছুই। আর সেখানেই রাতারাতি গজিয়ে গেছে একটা গাছ, এক মাথা সাদা ফুল, ধূসর বাকলে রাতের শিশির। শিশির তার পাতায় ফুলে গাছটার গায়ে হাত রাখতেই মনে হলো দারুণ জ্যান্ত। কোনো প্রাণীর শরীরে হাত রাখলে যেমন লাগে। চমকে উঠে পিছিয়ে এলুম। বললুম, কাটরু মশা, কেন তুমি গাছ হয়ে গেলে বলো তো? বেশ তো ছিলে মানুষের মতো। জিমও গাছটার দিকে তাকিয়ে লেজ নেড়ে কুঁই কুঁই করতে থাকলো। গাছের পাতায় এক ঝাঁক পাখি এসে বসলো। এমনি ঝরঝর করে ঝরে পড়ল রাতের শিশির। দুঃখিত মনে বিজ্ঞানী চন্দ্রকান্তের বাড়ির দিকে পা বাড়ালুম।
ওকে জানানো দরকার, কারণ উপগ্রহের নির্বাসিত মানুষ কাটরু পৃথিবীর এক গাছ হয়ে গেছে। কাজেই এই নিয়ে আর মাথা ঘামানো নিষ্ফল। নমস্কার শ্রোতাগণ, আজকে আপনাদেরকে শোনালাম লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কিশোর রহস্য সম্ভার হতে উড়ুক্কুলাটিম গল্পটি। আপনারা আমার চ্যানেলের নিয়মিত শ্রোতা, তাই বলছি, এর আগে আমার চ্যানেলে একটি গল্প পোস্ট হয়েছিল যেটার কোনো শব্দ শোনা যায়নি। ওটা সাধারণ ভুলবশত হয়েছিল, তাই ক্ষমা করবেন এবং বিরতি না দিয়ে বর্তমান গল্পটি শুনুন, ভালো লাগবে। শুভরাত্রি।